আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। লন্ডনে প্রত্যেক দিনই এখন গ্রীষ্মকাল, মানে ওই গরমের দিন। তাপমাত্রা প্রায় প্রত্যেক দিনই রয়েছে 25 ডিগ্রির ওপরে। গ্রীষ্মের শুরুতে সেইভাবে গরম না পড়ায় তখন সবাই বলছিল যে কোথায়, গরম তো পড়ছেই না। এই বলতে বলতে গরম যেন তার রূপ নিয়ে স্বমহিমায় হাজির হয়েছে। 3-4 দিন ধরে তো তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রিরও ওপরে। এতদিন ধরে এখানে থাকতে থাকতে এখানকার এই ঠান্ডা আবহাওয়াটার সাথেই শরীরটা অ্যাডজাস্ট করে নিয়েছিল। এখন এই 30 ডিগ্রি গরমটাও যেন অতিরিক্ত মনে হচ্ছে। আজ রবিবার, এখন ওই সকাল 8:30 মতো বাজছে। সকালে বাসি বিছানাটা পরিষ্কার করে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজ অবশ্য ব্রেকফাস্ট বানানোর মতন কিছু নেই। কাল রাতে ঘুগনি করেছিলাম, সেটাই অনেকটা রয়ে গিয়েছে। তো ভাবলাম সকালে একটু রুটি দিয়ে ঘুগনি খেয়ে নিব। এখানে তো আমরা ওই রেডিমেড রুটি পরোটাই খেয়ে থাকি, রুটি বানানোরও কোনো ঝামেলা নেই। তো ওই শুধু ঘুগনিটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঘুগনিটা বের করে একটু গরম করে নিয়েছি, আর সাথে একটু আম কেটে নিয়েছি। এখন তো আম প্রায় শেষের দিকে, অনেক খুঁজে খুঁজে কয়েকটা ভালো আম নিয়ে এসেছি। দোকানে গিয়ে এখন দেখি যে আমগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। ওই তার মধ্যে থেকেই বেছে বেছে কয়েকটা ভালো পেয়েছি, নিয়ে এসেছি। এর পরের বার বোধহয় আর পাবো না। কৃষ্ণেন্দু আবার সকাল সকাল একটু টেস্কো গিয়েছিল বাজার করতে, তো এর মধ্যে আবার চলেও এসেছে। এখন গরম পড়ে গেছে তো জানেন তো, পেঁয়াজ আলুগুলো বাইরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আলু পেঁয়াজগুলো একটু বেশি বেশি করেই কিনে রাখি। এখন দেখছি যে আলুগুলো একটু বেশি দিন থাকলেই গাছ বেরিয়ে যাচ্ছে, আর পেঁয়াজগুলো তো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সেদিন জানেন তো, একটা 2 কিলোর পেঁয়াজের প্যাকেট, পুরোই পেঁয়াজ দেখি নষ্ট হয়ে গিয়েছে। আমারও ভুল হয়েছিল। এমনিতে আলু পেঁয়াজের প্যাকেটগুলোতে এয়ার পাসিংয়ের জন্য ফুটো করা থাকে, কিন্তু আমি সবসময় প্যাকেট থেকে বের করে রেখে দিই। সেদিন আমি প্যাকেট থেকে বের করতেও ভুলে গেছি, আর ওইভাবেই পেঁয়াজটা রেখে দিয়েছিলাম। পরের দিন যখন খাবো তখন দেখি পুরো পেঁয়াজটা গলে একেবারে পুরো গোটাটাই নষ্ট হয়ে গিয়েছে। পুরো পেঁয়াজটা আমাকে ফেলে দিতে হলো, প্রায় 2 কিলো পেঁয়াজ জানেন। চলুন এগুলোকে আগে জায়গা মতো গুছিয়ে রাখি, তারপরে আজকে সারাদিন একটু কাজের ব্যস্ততাও রয়েছে। এখানে আসার পর তো অনেকের সাথেই পরিচয় হয়েছে, অনেক বাঙালি পরিবারের সাথে পরিচিত হয়েছি, বন্ধুত্ব হয়েছে, শুরু হয়েছে বাড়িতে যাতায়াত, একটু বসে আড্ডা দেওয়া, এই সব। আজ কিছু জনকে আমাদের ঘরে নেমন্তন্ন করেছি। ওই বসে একটু আড্ডা দেব, গল্প গুজব হবে। আর বাঙালির আড্ডা মানে তো বোঝেনি, খাবার দাবার তো থাকবেই। তো আজকে মুখরোচক একটু খাবার দাবার বানাবো, ব্লগটার সাথে থাকবেন। আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ছেলেটাকেও খাইয়ে দিয়েছি, কিছুটা ঘরের কাজ গুছিয়েও রেখেছি। এখন রান্না করছি পালক পনির। আজকে যাদের আসতে বলেছি তাদের আবার আমার ঘরে আজকে রাতে একটু খেতে বলেছি। তো ওরা বলে দিয়েছে আগের থেকেই যে বেশি ঝামেলা যেন আমি না করি, মানে ওই রান্নার ঝামেলা। বাচ্চা নিয়ে অত কিছু পারবো না, তাই ওরা আগেই বলে দিয়েছে যে ভাতের কোনো আইটেম খাবে না, রুটি পরোটাই খাবে। তো আমি ভাবলাম রুটি পরোটার সাথে পালক পনিরটা বেশ ভালো লাগবে, আর সাথে করেছি মেথি চিকেন। মেথি চিকেনটা আমি আগেই করে ফেলেছি, এখন পনিরটা করছি। এই দেখুন পনিরটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে নেব। আমাদের ঘরের সামনে ইন্ডিয়ান স্টোরটায় খুব ভালো পনির পাওয়া যায়। আমার তো খেতে ভীষণ ভালো লাগে এই পনিরটা। পনিরের যে কোনো আইটেমেই আমি পনিরটা একটু ভেজে দেই। সচরাচর রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে পনিরের ডিশগুলোতে দেখবেন কাঁচা পনিরটাই দিয়ে দেয়, কিন্তু আমার একটু ভেজে না দিলে ভালো লাগে না খেতে।
তাই আমি ভাবি কি আমার ভালো লাগে না তো মনে হয় অন্যদেরও ভালো লাগবে না, তাই পনিরটা একটু ফ্রাই করেই দিয়েছি। জানি না ওদের ভালো লাগবে কি না, তবে ভালো না লাগলেও ওরা বলবে খুব ভালো হয়েছে, এটা কিন্তু আমি নিশ্চিত। অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতে একটু ফিশ ফ্রাই বানাবো। কলকাতায় তো মাঝে মাঝেই মিত্র ক্যাফেতে গিয়ে ফিশ ফ্রাই খেতাম, আমার বেশ কিছু প্রিয় খাবারের মধ্যে এটিও একটা। কিন্তু এখানে তো আর সচরাচর এই খাবারগুলো পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় তাও ফ্রোজেন। তাই এই সমস্ত খাবারগুলো বাড়িতে বানানো ছাড়া আর উপায়ও নেই। তাই অগত্যা খেতে ইচ্ছে করলে বাড়িতে বানাও আর খাও। তো ভাবলাম আজই বানাই, ওদের যদি খেয়ে ভালো লাগে তাহলে মাঝে মাঝে এটা অন্যদেরও করে খাওয়ানো যাবে। আমরা দেশে যেখানেই ফিশ ফ্রাই খাই না কেন, আগেই খোঁজ নেই যে মাছটা বাসা মাছ নাকি ভেটকি মাছ। আপনারাও কি তাই করেন? ভেটকি হলে মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তবে আজ আমি ভেটকি নয়, বাসা মাছ দিয়েই ফিশ ফ্রাই করছি। মাছের ফিলেগুলোকে প্রথমে সাইজ মতন কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু লেবুর রস, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। ওই 10 মিনিট মতন রাখলেই হবে। এবার আসল ম্যারিনেশনের জন্য আমাদের বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তার জন্য আমি কিছু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কেটে নিয়েছি। এবার এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিতে হবে। তবে শুধু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিলেই চলবে না, আরও কিছু জিনিস এখানে আমাকে অ্যাড করতে হবে। এবার দিচ্ছি অনেকটা পরিমাণে ধনে পাতা, একটু লবণ, চাট মশলা আর গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে দেওয়ার পর পেস্টটাকে একটু স্মুথ করার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যে কোনো তেল দিলেই হয়, তবে আমরা তো সর্ষের তেলটাই খেয়ে থাকি, তো ওটাই দিয়ে দিলাম। এবার একটা আলাদা বড় বাটিতে ওই পেস্টটা নিয়েছি আর সাথে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটু আটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আটাটাই আছে, ময়দাটা নেই। ময়দাটা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আটাটা আছে আটাটাই দিলাম। এবার একটু ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে এবার এক এক করে আমাকে মাছগুলো এর মধ্যে ম্যারিনেট করে রাখতে হবে। তাও প্রায় 1 ঘন্টার মতন রাখলেই হয়ে যাবে। আমার কাছে বড় বাটি বলতে এটাই ছিল, একটু ফ্ল্যাট টাইপের ছড়ানো পাত্র হলে একটু সুবিধা হতো ম্যারিনেট করতে। কিন্তু যেহেতু এটাতেই রেডি করে ফেলেছি তো থাক, এখানেই থাক। তো একটার ওপর আরেকটা মাছ দিয়ে একটু ম্যারিনেট করে রাখলেও হয়ে যাবে, খুব একটা ঝামেলা হবে না। কিন্তু ওই ফ্ল্যাট টাইপের একটু পাত্র হলে কি হতো, একটু সুবিধা হতো। তো এটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করা থাক, আমি ততক্ষণ ঘরে বাকি কাজগুলো একটু সেরে রাখি। এখানকার তো সব বাড়িতেই ঘরগুলোতে কাঠের ফ্লোরের ওপর এরকম ম্যাট্রেস পাতা থাকে। এগুলোকে পরিষ্কার করতে যে কী কষ্ট হয়, রোজ এরকম ভ্যাকুম না করলে খুব নোংরা হয়ে যায়। আর আমার ম্যাট্রেসটা যেহেতু হালকা কালারের, ওই জন্য আমার তো আরও কষ্ট হয়। একটু কিছু জিনিস পড়ে গেলে, জল পড়ে গেলে বা কিছু খাচ্ছি, চা কফি পড়ে গেলে খুব মুশকিল হয়, এত বিচ্ছিরি রকমের দাগ হয়ে যায় কি আর বলবো। তবুও তো আমার হলটায় আর ডাইনিংটায় ম্যাট্রেস পাতা নেই, কাঠেরই ফ্লোর, ওটা পরিষ্কার করতে অতটা কষ্ট হয় না। আবার কারো কারো তো দেখেছি গোটা হল ঘর সব জুড়েই ম্যাট্রেস পাতা থাকে। এবার চলুন, প্রায় 1 ঘন্টা মতো মাছগুলো ম্যারিনেট ছিল। এবার মাছগুলোকে কোট করে ফেলি। মাছগুলোকে কোট করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো ডিম আর ব্রেড ক্রাম্ব। তো 2টো ডিম আমি ফাটিয়ে একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর তারপরে একটা পাত্রে অনেকটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। মাছগুলোকে এবার একবার ডিমে কোট করে তারপরে আলতো হাতে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। ফিশ ফ্রাই বানানোর জন্য এই কোটিংটা আমাকে 2বার করে করতে হবে। এই যে একে একে সবকটা মাছ আমার কোট করা হয়ে গিয়েছে। ঘরে করা হয়েছে তো, তাই জন্য দোকানের মতন শেপটা অতটা সুন্দর হয়নি।
সাইডগুলো একটু ছুরি দিয়ে সমান করে কেটে দিলে হয়তো শেপটা সুন্দর হতো, কিন্তু অনেকটা পরিমাণে আবার নষ্ট হতো, ওই জন্য আর সেটা করিনি। এই যে আজকের অতিথিদের জন্য এই সামান্য কিছু আয়োজন করেছি। এইখানে এই যে আপনাদের বললাম পালক পনির, আর এই যে মেথি চিকেন, সাথে পরোটা বা নান আনা রয়েছে, খাওয়ার সময় গরম গরম একটু সেঁকে নিলেই হয়ে যাবে। এখন প্রায় 8টা মতো বাজে, ওরা চলে এসেছে। এবার চলুন গরম গরম ভেজে ওদের পরিবেশন করি। আমার তো বেশ ভয় লাগছে, কারণ এই প্রথমবার আমি এই ফিশ ফ্রাইটা বানানোর চেষ্টা করেছি। দেখি ওদের কেমন লাগে, যদি ভালো হয় পরেও বানিয়ে অন্যদেরও খাওয়ানো যাবে, কি বলেন? এখানে এখন এই গ্রীষ্মকালে রাত হয় খুব অল্প সময়ের জন্য। সূর্যাস্ত হতে হতে ওই প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায়, আর পুরোপুরি অন্ধকার হতে হতে 10টা থেকে 10:30। এই কারণে আমাদের এতদিনের খাদ্যাভ্যাসে খুব সমস্যা হয়ে যায়। সেই সন্ধ্যাবেলার চা টিফিন, সেটা যে ঠিক কোন সময়ে করব সেটা আর বুঝতে পারি না। এমনকি কোনো দিন এমন হয় যে আমরা যখন ডিনার করি তখনও দেখি বাইরে আলো। কেমনটা লাগে বলুন তো? এই দেখুন এখন 9:50 বাজছে, একটু আগে সূর্যদেব অস্ত গিয়েছে, এখনো আকাশে কত আলো। ওদের তো ফিশ ফ্রাই খুব পছন্দ হয়েছে। এবার চলুন রাতের খাবারের পরিবেশন করি। ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা।